নমস্কার, আমি জয়। আমার চ্যানেলে স্বাগত। আজকের এপিসোডটা ছোট্ট করে বলা যায় নিজেই একটু উদযাপন করছি, কেননা এটা আমার 100তম ভিডিও, 100তম ভ্লগ। আর যদি একটু উদযাপন করতেই হয়, রবীন্দ্রনাথের থেকে তো ভালো উদযাপন করা আর কোনো কিছু তো হতে পারে না। তাই কি করব ভাবতে ভাবতে আজকে আমি চলে এসেছি একদম নিউ টাউনে অবস্থিত রবীন্দ্র তীর্থতে। যাব রবীন্দ্র তীর্থতে, দেখাবো আপনাদের ভেতরে কি আছে না আছে। আর আমার ভ্লগ মানে একটু ছোট্ট ছোট্ট গল্পতে জুড়েই থাকে। আর রবীন্দ্রনাথ যখন অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের ওপর তো ঠিক ভ্লগটা নয়, ভ্লগটা রবীন্দ্র তীর্থের ওপরে। তাও একটু ভেতরে যাই, দেখি ভেতরে কি আছে না আছে। আর একটু ছোট্টখাটো গল্প নিশ্চয়ই আপনাদের সাথে হবে। দুজন না, ক্যাশ দেবো। টিকিট কেটে নিয়েছি, দুজন এসেছি। 20 টাকা করে টিকিট, দুজনের টিকিট 40 টাকা। আমি জানি না কতটা ধরা পড়ছে। দুজনের টিকিট 40 টাকা। গেট দিয়ে ঢুকে প্রথমেই বাঁ দিকে টিকিট কাউন্টার, টিকিট কেটে নিতে হবে। তারপর যাবো ভেতরে, দেখবো কি আছে। কেমন ফলো মি। ঢোকার পরেই ডান দিকে একটা বোর্ড আছে, এখানে তাকালে জানা যাবে কি কি আছে। অডিটোরিয়াম আছে, এক্সিবিশন হল আছে, আর্ট গ্যালারি আছে, অফিস আছে, ক্যাফেটেরিয়া আছে, কটেজ আছে 3টে, গার্লস ডরমেটরি আছে, বয়েজ ডরমেটরি আছে, টয়লেট আছে, এসি ডাইনিং হল, নন এসি ডাইনিং হল, আর ওয়ার্কশপ আছে 2খানা। আচ্ছা, প্রথমে একটা কথা বলি। ঢোকার পরে সুন্দর একটা বাঁদিকে বেঞ্চ আছে, যেখানে আমি বসে পড়েছি একটা কথা বলার জন্য। এইটা হচ্ছে গেট নাম্বার 1। এইটা দিয়ে কিন্তু আপনারা ঢুকবেন না, এটা দিয়ে গাড়ি বা বাইক ঢুকবে। গেট নাম্বার 2 যেটা, সেটাই মেন গেট। এইটা হচ্ছে গেট নাম্বার 2। এইটা দিয়ে ভেতরে ঢুকে আসতে হবে। ঢুকে আসার পরে রবীন্দ্র তীর্থে এন্ট্রি, এবং ভেতরে ঢুকে দেখা যাবে কি কি আছে। এইটা হচ্ছে রবীন্দ্র তীর্থের পার্কিং এরিয়া। বিরাট বড় পার্কিং এরিয়া, কোনো অসুবিধা নেই যদি আপনারা গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানকার টাইমিংটা বলে দেওয়াটা খুব জরুরি। প্রত্যেক দিন দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা। সানডে এবং হলিডেজ 12টার সময় খোলে দুপুরবেলা, এবং 7টায় বন্ধ হয়। আর মানডে কিন্তু ক্লোজড। একটা কথা বলি, সেটা হচ্ছে নিউ টাউনের ওপর বিভিন্ন জায়গা নিয়ে আমি অনেক ভিডিও করেছি। করতে গিয়ে দেখেছি মানডে কিন্তু বিভিন্ন জায়গা ক্লোজড। যাই হোক না কেন, তার মধ্যে থেকে দুটো খুব সুন্দর সুন্দর ভিডিও বেছে আমি এন্ড কার্ডে দিয়ে দেবো। সেগুলো ডেফিনেটলি আপনারা দেখবেন এবং সেই সব জায়গাগুলো ডেফিনেটলি ভিজিট করবেন। 2012 সালে তৈরি হয়েছে এই রবীন্দ্র তীর্থ। এটা 2025, 13 বছর হয়ে গেছে। আমি এখানে এসছি, এর আগে 2বার এসছি। তার মধ্যে একবার মাকে নিয়ে এসছিলাম, মা তখন বেঁচে। আমি জানতাম মার এই জায়গাটায় এলে খুব ভালো লাগবে। আজকে এসে মার কথা খুব মনে পড়ছে। অ্যাকচুয়ালি মাকে নিয়ে এসেছিলাম অনেক কিছু দেখাতে, মানে যেগুলো দেখে মার একটু ভালো লাগবে, বা মাও যদি কিছু আরও জানতে পারে। মা তো ভীষণ রবীন্দ্রপ্রেমী ছিলেন। কিন্তু আমি আসার পরে আমার নিকট মানুষ যারা, তাদের আমি সে গল্প করেছি, আমি কাকে দেখাতে এনেছি। মা এক একটা করে যায় জিনিস দেখছে। ভেতরে অডিটোরিয়াম রয়েছে, এক্সিবিশন হল রয়েছে, সেখানে গিয়ে এক একটা করে জিনিস দেখছিলেন। আর সেগুলো সম্বন্ধে এত বলছিলেন মা। তো আমি সেদিনকে এসে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ হয়েছি। আজকে ভীষণভাবে সেই কথাটা মনে পড়ছে। আজকে আমার 100তম এপিসোডটা আমি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং আমার মাকে উৎসর্গ করছি। এই ছবিটা বাল্মীকি প্রতিভার ছবি। বাল্মীকি প্রতিভা নিয়ে, বাল্মীকির প্রতিভা এবং রত্নাকরের প্রতিভা, সেখানে আমরা জানি কি। রবীন্দ্রনাথের প্রতিভা নিয়ে একটা কথা বলতে ইচ্ছা করছে। 18 বছর বয়সে তিনি লিখেছিলেন বাল্মীকি প্রতিভা, এবং এটা তিনি নিজেই বাল্মীকি এবং রত্নাকরের অভিনয় করেছিলেন। এটা তারই ছবি, তখন ওনার বয়স 18-19 বছর। আমি দাঁড়িয়ে রয়েছি এক্সিবিশন হলের সামনে। এখানে দুটো এক্সিবিশন হল আছে, একটার নাম জীবন স্মৃতি আর একটার নাম হচ্ছে ছবি ও গান। এর ভিতরে ছবি তোলা বারণ,
যার জন্য ভিতরকার ছবি আমি দেখাতে পারবো না, এবং ভিতরে এত কিছু দেখার আছে, এত কিছু জানার আছে। সেই জন্য প্লিজ আপনাদের অনুরোধ করব, যারা রবীন্দ্রপ্রেমী এবং বাঙালি, অবশ্যই তারা এখানে আসুন এবং এক্সিবিশন হল দুটো ডেফিনেটলি আপনারা ভিজিট করুন। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। একটা কথা বলতে চাই, এই যে ছবি ও গান এবং জীবন স্মৃতি নামের দুটো এক্সিবিশন হল দেখে এলাম এক্ষুনি, আবার না নতুন করে মাথাটা খারাপ হয়ে গেল। আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, একবার একটু আসুন, একবার একটু দেখুন, কী যে ভালো লাগবে। মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। আমি ভেতরটা তো দেখাতে পারলাম না, কেননা ভেতরে প্রহিবিটেড ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি, সেই জন্য সেটা আমি দেখাতে পারছি না। এটা আপনাদের একটু এসে দেখতে হবে। এখানে তো বহু কিছু রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা গার্ডেন ক্যাফে। এখানে ঘোরাফেরা করতে করতে যদি ছোট্ট একটুখানি পেট পুজোর ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে সুন্দর একটা কাঁচের ঘর রয়েছে, যেখানে বসে আপনার আকাঙ্ক্ষিত স্ন্যাক্স বা চা কফি খেয়ে নিতেই পারেন। আর যদি মনে হয় একটু শান্তিনিকেতনী এনভায়রনমেন্ট পছন্দ, তাহলে এই খোলা জায়গাটা আপনি বেছে নিতে পারেন। আর এই গার্ডেন ক্যাফের ঠিক পাশেই রয়েছে একটা অসাধারণ জলের জায়গা, একটা গোল পরিখা বলা যেতে পারে, যার মাঝখানে রয়েছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচা। আমি তো বলেছি আজকে ভ্লগটা ঠাকুরকে নিয়ে নয়, রবীন্দ্র তীর্থকে নিয়ে। তাও তো একটু ছোট্ট ছোট্ট গল্প থাকে আমার ভ্লগে। একটা জিনিস, এই মিউজিয়ামটা, এই এক্সিবিশন হলটা ঘুরে আসার পর একটা গল্প মনে পড়ছে। সেটা হচ্ছে শান্তিনিকেতনে নন্দলাল বসু সেই সময় বিভিন্ন অধ্যক্ষের সহধর্মিণীদের নিয়ে একটা মাটির বাড়ির গায়ে বেশ কিছু কালো রঙের কারুকার্য আছে, সেই কারুকার্যগুলো করতে ব্যস্ত। সেই মাটির বাড়িটা খুব বিখ্যাত একটা বাড়ি, তার নাম শ্যামলী। ঠাকুর কিন্তু সেই সময় শান্তিনিকেতনে নেই। ঠাকুর কোথায়? তিনি কিন্তু তখন চন্দননগরে রয়েছেন, গঙ্গার একদম ধারে একটা বাড়িতে, এবং সেটা 1936 সাল। রবীন্দ্রনাথের তখন বয়স 75 বছর। চন্দননগরের সেই বাড়ির ছাদে বসে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় লিখছেন নিমন্ত্রণ কবিতা। আর আমি সৌভাগ্যবান বলবো নিজেকে, কেননা সেই বাড়ির ছাদেই আমি আমার বাবা মার হাত ধরে ছোটোবেলায় গেছি। কাদম্বরী দেবী মারা গেছেন 1884 খ্রিস্টাব্দে। কেটে গেছে তারপর 52টা বছর। সে 52 বছর বাদেও রবীন্দ্রনাথ সেই চন্দননগরের বাড়ির ছাদে বসে নিমন্ত্রণ কবিতা লিখছেন। কখনো তিনি লিখছেন
সেই কথা ভালো তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে। কখনো তিনি লিখছেন, আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো, বড়দানে দেবী না হয় হইবে বাম, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। কখনো লিখছেন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা। কাদম্বরী দেবী সম্বন্ধে এইসব কথাগুলোতে তিনি নিমন্ত্রণ কবিতায় লিখেছেন, এবং কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথের বন্ধুত্বের এইসব গল্পগুলো আমাদের জানা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম হলেন নলিনী। না, তিনি বাঙালি নন, তিনি পার্সি ফ্যামিলির এক কিশোরী। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 17, তখন তার বয়স 23 বছর, 6 বছরের বড় রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে। তার নাম আনা তড়খর, অ্যাকচুয়াল নাম হচ্ছে অন্নপূর্ণা তুড়খর। ঠাকুরের লেখা নলিনী নামক কবিতাতে এই আনা তড়খর অমর হয়ে গেলেন। তখনকার দিনে ব্যারিস্টারি পড়ার জন্য খুব বেশি প্রথাগত এবং শিক্ষাগত যোগ্যতা লাগতো না, যেটা ঠাকুর শেষের কবিতা উপন্যাসে লিখেছেন যে অমিত রায় ব্যারিস্টার, পড়াশোনা বেশি করেনি কিন্তু বুদ্ধি বেশি থাকাতে বিদ্যাতে কমতি আছে বলে ঠাহর হয় না। রবি ঠাকুরও ঠিক একই রকমভাবে প্রথাগত শিক্ষাকে পাশ কাটিয়ে ঠিক করলেন ব্যারিস্টারি পড়বেন। ব্যারিস্টারি পড়ার জন্য যেতে হবে বিলেতে, আর বিলেতে যেতে গেলে সেখানকার আদব কায়দা শিখতে হবে। এবার রবি ঠাকুরকে মানে সেখানকার আদব কায়দা শেখাবেন কে? শেখাবেন এই নলিনী, মানে আনা তড়খর। তার আগে ঠাকুরের সঙ্গে আনা তড়খরের কোনো আলাপ ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছলেন মহারাষ্ট্রের মুম্বাইতে, সেখানে এই পার্সি ফ্যামিলির মেয়ে আনা তড়খরের সঙ্গে তার আলাপ, এবং তিনি দায়িত্ব নিলেন রবি ঠাকুরকে গ্রুম করার। চলতে থাকলো গ্রুমিং চলতে চলতে অন্নপূর্ণা তুড়খর কখন যে অন্নপূর্ণা থেকে নলিনী হয়ে উঠলেন তা স্বয়ং ঠাকুরই জানেন। চলতে লাগলো ব্যারিস্টারি শিক্ষা, তার মানে কি আবার সেই সিলেবাসের কণ্টকের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়া, যেটা রবি ঠাকুরের ভীষণ আপত্তি। তিনি কি করলেন সেই খবরটা এসে পৌঁছলো জোড়াসাঁকোতে। জোড়াসাঁকোতে কি খবর পৌঁছলো? তিনি পড়াশোনা শিখিয়ে তুলে দিয়ে সেই সময় বিলেতের সাহেব এবং মেমদের সঙ্গে সারা রাত্রি ধরে পার্টি করছেন, নাচ গান করছেন, এবং ক্রমশ শৃঙ্খলে তো তিনি বন্ধ নেই, তিনি উচ্ছৃঙ্খল হয়ে উঠেছেন। তারপর কি হলো? লন্ডন থেকে সোজা জোড়াসাঁকো। এইতে হলো আনা তড়খর বা নলিনীর গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম। আর কথিত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ প্রেম হচ্ছে তার যখন 69 বছর বয়স, ভিক্টোরিয়া ওকাম্পো, প্যারিসে গিয়ে যার সঙ্গে আলাপ হয়েছিল। সব কিছু যদি জানতে চাও এবং সবার ছবি দেখতে চাও, এখানে চলে এসো, এক্সিবিশন হলে ঢুকে পড়ো। এই জায়গাটা বিরাট বড়, এখানে ঘুরতে এলে বসার জায়গার কিন্তু কোনো রকমই অভাব নেই। যে কটেজগুলোর কথা বলেছিলাম এখানে বাস করা যায়, এই হচ্ছে সেই কটেজগুলো। এই কটেজগুলোর চার্জ হচ্ছে পার নাইট 3000 টাকা করে। আর এই যে এক সারি কটেজের মতো দেখতে, এখানে রয়েছে নন এসি ডাইনিং হল, বয়েজ ডরমেটারি, এরকম আরও অনেক কিছু। এই জায়গা সম্বন্ধে আরও বিশদ যদি জানতে চাও, আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনের নিচে, এই ফোন নাম্বারে ফোন করে তোমরা সব কিছু জেনে নিতে পারো। ফাউন্টেনটা এতক্ষণ চালু ছিল না, এটা একটা বোনাসের মতো, এক্ষুনি চালু হলো। কি অসাধারণ লাগছে দেখতে। এই যে এত সুন্দর একটা জায়গা রবীন্দ্রতীর্থ, এখানে আসবেন কি করে? ভেরি ইজি, বিশ্ব বাংলা সরণি, ডিজি ব্লক, নিউ টাউন, কলকাতা, 7,01,56। বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারেননি, পুরো মুন্ডু বুঝেছেন। দ্য ভেরি সিম্পল থিং ইজ বিশ্ব বাংলা গেট, চলে এলেই হবে। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর এই হচ্ছে রবীন্দ্রতীর্থ। ব্যাস, গেট দিয়ে ঢুকে পড়ুন, আর কি, এনজয়।
এখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়ার্কশপ, সেমিনার, শুটিং সব কিছু হয়। তার বিভিন্ন কিছু রেট আছে। এটা হচ্ছে অফিস ঘর, এখানে আপনারা এসে কথা বলতে পারেন। এই অফিস ঘরের সঙ্গেই কিন্তু রয়েছে মিনি সিনেমা হল এবং সেমিনার হল। এই হলো এখানকার মূল অডিটোরিয়াম। সিটিং ক্যাপাসিটি 200 জনের। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানডে থেকে ফ্রাইডে এর ভাড়া হচ্ছে 12,000 টাকা 3 ঘন্টার জন্য। আর স্যাটারডে এবং সানডে হলে সেই ভাড়া হয়ে যাবে 15,000 টাকা। আর অক্টোবর থেকে মার্চ মানডে থেকে ফ্রাইডে এর ভাড়া 15,000 টাকা। আর সেটা যদি হয়ে যায় শনিবার বা রবিবার, তাহলে এর ভাড়া হয়ে যাবে 18,000 টাকা। রবীন্দ্রনাথের যে কোনো কিছুই আমার কাছে তীর্থের মতো। আর এটা তো রবীন্দ্র তীর্থ, সত্যিই যেন তীর্থ। আপনারা প্লিজ এখানে আসুন। আর এটা ছিল আমার 100তম ভ্লগ। আমার ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিন। আমার ভ্লগ চলতে থাকবে। আমি চললাম আবার নতুন কোনো জায়গার খোঁজে আপনাদেরই আনন্দ দেওয়ার জন্য। নমস্কার।